এখন আমাদের আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপির কাছ থেকে আমাদের চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস সম্পর্কে কিছু কথা শোনার জন্য তাকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত সুধী, মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস 2020 উপলক্ষে আজকের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, বিশেষ অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব একেএম রহমতুল্লাহ এমপি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সুযোগ্য সিনিয়র সচিব জনাব নিয়াজ মোহাম্মদ জিয়াউল আলম, উপস্থিত আমন্ত্রিত অতিথি ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান পাটোয়ারি এবং আমাদের আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর হোসনে আরা বেগম, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক রেজাউল করিম, উপস্থিত কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটি আবু সাইদ, ডিপার্টমেন্ট অফ আইসিটির মহাপরিচালক আরশাদ হোসেন, A2I প্রজেক্টের প্রকল্প পরিচালক ডক্টর আব্দুল মান্নান, ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমির প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ মুজিবুল হক, স্টার্টআপ বাংলাদেশের লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর টিনা এফ জাবিন এবং আমাদের এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের বেসরকারি খাত থেকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাকোর সভাপতি ওয়াহিদ শরীফ, করোনাকালীন সময়ে আমাদের প্রতিটি ঘরে ঘরে জরুরি অবস্থায়, লকডাউন অবস্থায় পণ্য পৌঁছে দেওয়ার জন্য যেই প্রতিষ্ঠানটি অক্লান্ত পরিশ্রম করেছে, ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবের সভাপতি শমী কায়সার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহীদ মনির, বাংলাদেশ উইমেন ইন আইটি, উইমেন অ্যান্ড ই কমার্স সহ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম এবং আজকে যে 12 জন ডিজিটাল বাংলাদেশ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে, সেই সকল অ্যাওয়ার্ডিজ এবং অনলাইনে যুক্ত আছেন শ্রদ্ধেয় শিক্ষক, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, অভিভাবক, গবেষক এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আদাব, শুভ সকাল। আজ 12ই ডিসেম্বর 2020। আজ চতুর্থ ডিজিটাল বাংলাদেশ জাতীয় দিবস। প্রথম প্রশ্ন হচ্ছে, কেন এই জাতীয় দিবস? সেই প্রশ্নের জবাব দেওয়ার আগেই আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা আমাদের মায়ের ভাষা
মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার পেতাম না, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় দিতে পারতাম না, এবং যিনি স্বাধীন বাংলাদেশের আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিত্তি রচনা করে গেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আরও স্মরণ করছি এই বিজয়ের মাসে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যে ৩০ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। স্মরণ করছি ১৯৭৫-এর ১৫ই আগস্টে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল সহ বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জন সদস্য যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সেই সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে ১২ই ডিসেম্বর ২০২০ আমরা দেশব্যাপী ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করছি, কিন্তু ২০০৮ সালের ১২ই ডিসেম্বর কেমন ছিল বাংলাদেশের অবস্থা? তখন কি আমাদের দূরত্ব মেনে ইন্টারনেটে সংযুক্ত থেকে প্রযুক্তি নির্ভর সেবা পাওয়ার কোনো সুযোগ কি ছিল? যদি আমরা নিজেদেরকে একবার এই প্রশ্নটা জিজ্ঞেস করি, তাহলে কিন্তু উত্তরগুলো আমাদের সামনে খুব পরিষ্কারভাবে চলে আসবে। ২০০৮ সালে যদি মার্চ মাসের ৮ তারিখে এই করোনা ভাইরাস মহামারীটা আসতো, তাহলে বাংলাদেশের অবস্থাটা কেমন হতো? এই উপলব্ধিটা যদি আমাদের মধ্যে আসে, তাহলে ২০২০ সালের ডিজিটাল বাংলাদেশ এই জাতীয় দিবসটি উদযাপিত হবে শুধুমাত্র ঢাকায় নয়, শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে নয়, শুধুমাত্র সরকারের ভেতরে বেসিস, বাক্য, আইএসপিএবি বা ইক্যাবের মধ্যে নয়। তাহলে এই ডিজিটাল বাংলাদেশ উদযাপিত হবে দেশের প্রতিটি পরিবারের, দেশের ১৭ কোটি মানুষের সকলের কাছেই এই দিবসটি অর্থবহ এবং সার্থক হবে। যদি ২০০৮ সালের মার্চের ৮ তারিখে কোভিড-১৯ এই ভাইরাসের আক্রমণের শিকার সারা বিশ্ব হতো এবং বৈশ্বিক মহামারী যদি আমাদের মোকাবেলা করতে হতো বাংলাদেশে, তাহলে কি আমরা পারতাম আমাদের স্কুল কলেজ বন্ধ থাকার পরেও আমাদের এই ৪.৫ কোটি ছাত্রছাত্রীর পড়াশোনাটাকে অব্যাহত রাখতে? যদি ২০০৮ সালে এই মহামারী আমাদের মোকাবেলা করতে হতো, তাহলে কি আমরা পারতাম আমাদের অফিস আদালত ৬৬ দিন যখন বন্ধ ছিল লকডাউনে, তখন কি আমরা আমাদের দৈনন্দিন কাজ, সরকারের কাজ, এগুলো কি আমরা অব্যাহত রাখতে পারতাম? যদি ২০০৮ সালে এই করোনা ভাইরাস বাংলাদেশে আক্রমণ শিকার হতো, তাহলে কি আমরা পারতাম আমাদের প্রতিটি ঘরে ঘরে পণ্য পৌঁছে দিতে, কিংবা হাসপাতালে না গিয়েও চিকিৎসা সেবা পেতে বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে? কারণ সেই সময়ে ঢাকার বাইরে ইন্টারনেট কানেক্টিভিটি ছিল না। ২০০৮ সালে বাংলাদেশের মাত্র ৫৬ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী ছিল। বাংলাদেশে সেই সময় টেলিমেডিসিন বলে কোনো সেবা এক্সিস্ট করতো না। বাংলাদেশে সেই সময়ে কাগজে কলমের ফাইল ছাড়া, লাল ফেতায় বেঁধে রাখা ফাইল ছাড়া কোনো ডিজিটাল ফাইলের অস্তিত্ব ছিল না। ই ফাইল তো পরের কথা। এখানে অনেকে সচিব মহোদয় আছেন, ২ জন বিভাগীয় কমিশনার আছেন, জেলা প্রশাসক মহোদয় আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, ছাত্র শিক্ষক, ব্যবসায়ীরা আছেন। আপনারাই বলেন, আমাদের এইখানে যারা সরকারি কর্মকর্তারা আছেন, ২০০৮ সালে কতজন আপনারা ইমেল ব্যবহার করতেন?
হাত তুলেন। এখন কতজন আপনারা ইমেল অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করেন? হাত তুলেন। ব্যবহার করেন? তাহলে এখন সরকারের সকল কর্মকর্তা তার ইমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে তারা ই ফাইল সম্পাদন করছেন। আমরা গত 12 বছরে ই ফাইল 1,33,00,000 ই ফাইল আমরা সম্পাদন করেছি। নাম্বারটা শুনে একটু প্রথমে অবাক হতে হয়, কিন্তু এটাই বাস্তবতা। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজকে আর স্বপ্ন নয়, বাস্তবে রূপদান করেছেন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের 8,500 দপ্তরে ই ফাইল চলমান আছে। আমাদের জমির মিউটেশন এখন আর ভূমি অফিসে যেতে হয় না। এবং এই যে যুগান্তকারী অগ্রগতিগুলো হয়েছে, এটা শুধু আমাদের মুখের কথা নয়, এটার দালিলিক প্রমাণ আছে, পরিসংখ্যান আছে। এবং এবছর ইউনাইটেড নেশনস, জাতিসংঘ বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়কে এবং আমাদের A2I প্রজেক্টকে ইন্টারন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড দিয়েছে এই ভূমি ডিজিটাইজেশনের জন্য। এটা শুধু আমাদের কথা নয়, সারা বিশ্বে ডিজিটাল বাংলাদেশ যেই দর্শন, যেই ফিলোসফি অফ রেভলিউশন, এটা এখন রোল মডেলে পরিণত হয়েছে। এটা তো গেল ই গভর্নেন্সের একটা ছোট্ট উদাহরণ। আপনারা জানেন যে 2008 সালে জননেত্রী শেখ হাসিনা যখন নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে উনি রূপকল্প 2021 ঘোষণা করলেন, তখন ডিজিটাল বাংলাদেশ এই শব্দটি আমাদের কাছে একেবারেই নতুন ছিল। কিন্তু আমাদের কাছে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে পুরো পরিকল্পনাটা উপস্থাপন করলেন ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। যদি জনাব সজীব ওয়াজেদ জয়ের সুযোগ্য নেতৃত্ব না থাকতো, তাহলে আজকে এই ডিজিটাল বাংলাদেশ কিন্তু বাস্তবায়ন কখনোই সম্ভব হতো না। কারণ চিন্তা করে দেখুন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, 75-এর পর প্রযুক্তিকে যে হাতিয়ার হিসেবে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার প্রধান হাতিয়ার হিসেবে বেছে নেওয়া যায়, এটা কিন্তু কখনোই কোনো সরকার প্রধান, কোনো রাজনৈতিক দল কোনোদিন বলেওনি, ভাবেওনি, কল্পনাও করেনি। আরেকটা বড় বিষয় হয়েছিল 2008 সালে 12ই ডিসেম্বর, সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা পেয়েছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু যেভাবে তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন যে উনি 1947 সালেই উনি উপলব্ধি করতে পেরেছিলেন যে এই পাকিস্তানের সাথে আমাদের থাকা সম্ভব নয়। বঙ্গবন্ধু তার দূরদর্শিতা দিয়ে বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশ ঔপনিবেশ থেকে ভারত পাকিস্তান স্বাধীন হলেও পাকিস্তানের সাথে বাংলাদেশের থাকা সম্ভব নয়। এবং যে কারণেই কিন্তু সময়ের আগে বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আন্দোলন শুরু করেছিলেন ধাপে ধাপে। যখন সবাই বলেছিল 52-এর ভাষা আন্দোলনে আমরা মায়ের ভাষার অধিকার আদায়ের জন্য আমরা হয়তো সফল হতে পারবো না, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু 1948 সালে 11ই মার্চ উনি কিন্তু ভাষার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন, গ্রেফতার হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং মায়ের ভাষা, মাতৃভাষার মর্যাদা উনি রক্ষা করেছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, ধাপে ধাপে বঙ্গবন্ধু একটি নিরস্ত্র জাতিকে যেভাবে সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন এবং চূড়ান্ত বিজয় একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করে দিয়েছিলেন, ঠিক একই রকমভাবে জননেত্রী শেখ হাসিনা 2008 সালের 12ই ডিসেম্বর
13 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী একটি ভিশন দিয়েছিলেন দেশের মানুষের সামনে। ইংরেজিতে একটা কথা আছে, লিডারশিপ is not about the next election, it is about the next generation. বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য উনি 2008 সালের 12 ডিসেম্বরের নির্বাচনী ইশতেহার দেননি। উনি পরবর্তী প্রজন্মকে একটি উন্নত আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ উপহার দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদী রূপকল্প উপহার দিয়েছিলেন। আর এটাই হচ্ছে পার্থক্য জননেত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক নেতার। আজকে তার ফল আমাদের বর্তমান প্রজন্মই শুধু নয়, আগামীর প্রজন্ম কিন্তু সেই ফলটা ভোগ করতে পারবে। যেই বাংলাদেশের মানুষ আমরা জন্মের পরেই মনে করতাম যে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে কোনো মতে বেঁচে থাকতে পারলেই আমাদের জীবনটা সার্থক হবে। আগে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে বলা হতো ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য আন্দোলন। আর এবার নির্বাচনী ইশতেহারে জননেত্রী শেখ হাসিনা বললেন উনি 10 সালে কি করবেন, 12 সালে কি করবেন, 14 সালে কি করবেন, 18 সালে বাংলাদেশ কেমন হবে, 21 সালে বাংলাদেশ কেমন হবে, 30 সালে কেমন হবে। আর এইবারে তো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জননেত্রী শেখ হাসিনা ভিশন 2041 দিয়েছেন, যখন বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হবে $12,500, বাংলাদেশ হবে উন্নত বিশ্বের একটি উন্নত জ্ঞানভিত্তিক বাংলাদেশ। আমাদের সন্তানেরা এখন আর শুধু ডাল ভাতের জন্য হাহাকার করে না, আমাদের সন্তানরা বিশ্ব শান্তি শিশু পুরস্কার লাভ করে। আমাদের বাংলাদেশের নড়াইলের সন্তান সাদাত রহমান, সে 2017 সালে কিশোর বয়সে আমাদের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, যেই ট্রাস্টের চেয়ারপারসন জনাব সজীব ওয়াজেদ জয়, ট্রাস্টি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইমা ওয়াজেদ হোসেন এবং বঙ্গবন্ধুর আরেকজন দহিত্র ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আমাদের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নাসরুল হামিদ বিপু, তারা মিলে একটি উদ্যোগ নিয়েছিল দেশের তরুণ প্রজন্মকে তাদের ভালো কাজের জন্য স্বীকৃতি দেওয়ার। সেই সাদাত রহমান, যাকে নির্বাচিত করা হয়েছিল সিআরআই ইয়াং বাংলা থেকে, সে আজকে 2020 সালে আমাদের কিশোর কিশোরীদেরকে ইন্টারনেটে নিরাপত্তা দেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটি সাইবার টিনস তৈরি করেছিল, তার জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের যে শিশুদের জন্য নোবেল বলে খ্যাত ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে প্রযুক্তি নির্ভর সমাধান দেওয়ার জন্য। আজকে বাংলাদেশ সেই জায়গায় চলে গেছে। এই যে বাংলাদেশের উত্থান, এটি এমনি এমনি হয়নি। আজকে আমি স্ট্যাটিস্টিক দেব না, আমি কয়েকটা দর্শনের কথা বলতে চাই। একটা রাজনৈতিক নেতার, একটা রাজনৈতিক দলের একজন রাজনৈতিক নেতার দূরদর্শিতা, সততা, সাহসিকতা এবং তার যে প্রজ্ঞা একটা দেশ এবং জাতির এগিয়ে যাওয়ার জন্য কতটুকু প্রয়োজন, তার 3টা উদাহরণ আপনাদের সামনে দিই। 92 সালে বিনামূল্যে সাবমেরিন কেবল পাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তখন একজন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তখন বিএনপি এবং জামাত সরকার তারা সেই সময় বিনামূল্যে সাবমেরিন কেবল কানেক্টিভিটি নেয়নি, কারণ তারা জানতো না যে এই সাবমেরিন কেবল দিয়ে কিভাবে ডিজিটাল ইকোনমি গড়ে তোলা যায়। তারা ভয় পেয়েছিল, তাদের অজ্ঞতার কারণে মনে করেছিল দেশের তথ্য পাচার হয়ে যাবে, এই কারণে তারা সেই বিনামূল্যে সাবমেরিন কেবল নেয়নি। অথচ 92 সালে ভারত নিল,
অন্যান্য দেশ নিল, তারা এগিয়ে গেল। আমরা 96 সালে জননেত্রী শেখ হাসিনা সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সাবমেরিন কেবলে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করলেন। দ্বিতীয়ত, মোবাইলের মনোপলি ছিল। আজকে 17 কোটি মোবাইল ফোন সিম কার্ড বাংলাদেশে ব্যবহার হচ্ছে। 10 কোটি মোবাইল ফোন হ্যান্ডসেট আমাদের হাতে হাতে, পকেটে পকেটে। কিন্তু 1998 সালের আগে বাংলাদেশে শুধুমাত্র একটা মোবাইল ফোন কোম্পানি ছিল, এবং সেটি ছিল তৎকালীন সরকারের একজন মন্ত্রীর, এবং সেই মন্ত্রী একটার বেশি দ্বিতীয় কোনো মোবাইল ফোন কোম্পানি হতে দেয়নি, এবং সেই সময়ে সরকার প্রধানও সেটা করতে দেয়নি। 98 সালে জননেত্রী শেখ হাসিনা সেই মনোপলি ভেঙে দিলেন, মার্কেটটা ওপেন করে দিলেন। তখন এই গ্রামীণ ফোন, এয়ারটেল, তখন সেবা টেলিকম ছিল, যেটা এখন বাংলা লিংক, যার ফলে সবার হাতে হাতে মোবাইল ফোন চলে আসলো। একটা ডিজিটাল বিপ্লবের সূচনা হলো। তৃতীয়ত, হ্যাঁ, মোবাইল ফোনের বিপ্লব হলো, কিন্তু সেই মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করতে হতো। এতে করে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যেত। 2015 সালের 6 আগস্ট ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের দ্বিতীয় সভায় আমরা যখন ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বিভিন্ন মন্ত্রণালয় তুলে ধরছি, মাননীয় উপদেষ্টা, দি আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয় ভাই উপস্থিত ছিলেন। বৈঠকের শেষ প্রান্তে, শেষের দিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বললেন যে আচ্ছা, আমরা কি সারা জীবন এই ডিজিটাল ডিভাইস আমদানিকারক আর ব্যবহারকারী দেশ থাকব, নাকি কোনোদিন আমরা উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশে পরিণত হতে পারব? মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় সেই চ্যালেঞ্জটা নিলেন, আমাদেরকে নির্দেশনা দিলেন। আমরা এনবিআর এর তৎকালীন চেয়ারম্যান জনাব নজিবুর রহমান, যারা মোবাইল ফোন ইম্পোর্টার রেজাউনুল, লিয়াকত ওয়ালটন, আমরা টেকনোলজিজের ফরহাদ, সবার সাথে দফায় দফায় বসে আমাদের এলআইসিটির সামি প্রচণ্ড পরিশ্রম করেছে। আমরা পুরো প্রস্তাব নিয়ে মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে দিলাম। উনি গণভবনে বৈঠক ডাকলেন। আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা বৈঠক করে এনবিআর এর সাথে এই সকল বিষয়গুলো আলোচনা করে আমরা সমাধানে আসলাম যে যদি 94টা খুচরা যন্ত্রাংশের ওপরে ইম্পোর্ট ডিউটি যেখানে 30 থেকে 100% আছে, সেটা কমিয়ে যদি 1% করে দেওয়া হয়, তাহলে বিদেশ থেকে আর মোবাইল ফোন আমদানি করতে হবে না। খুচরা যন্ত্রাংশ এনে বাংলাদেশের মাটিতেই অ্যাসেম্বলিং শুরু হবে এবং পর্যায়ক্রমে আমরা ম্যানুফ্যাকচারিং কান্ট্রিতে পরিণত হতে পারব। এটা গেল 15 সালের কথা। 16 সালের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো অনুমতি দিয়ে দিলেন। আপনারা দেখবেন 16-17 অর্থ বছরের পুরো একটা আইসিটি চ্যাপ্টারই করা হয়েছিল জনাব সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে, এবং মাত্র 4 বছরের মধ্যে আপনারা শুনে আনন্দিত হবেন, দেশে 10টি মোবাইল অ্যাসেম্বলিং প্ল্যান্ট স্থাপিত হয়েছে, ল্যাপটপ প্ল্যান্ট স্থাপিত হয়েছে। এখন বাংলাদেশের 60% ওপরে মোবাইল ফোন যেগুলো আমরা ব্যবহার করি, 60% ওপরে মোবাইল ফোন বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে, এবং বাংলাদেশে তৈরি মোবাইল ফোন, ল্যাপটপ এখন বিদেশে রপ্তানি হচ্ছে। এই 3টা উদাহরণ দিলাম এই জন্যেই যে একজন সরকার প্রধান, একজন রাজনৈতিক নেতার দূরদর্শিতা এবং তার জ্ঞান, প্রজ্ঞা এবং সততা, সাহসিকতা কিভাবে একটা দেশকে এগিয়ে দিতে পারে। আবার পাশাপাশি এটাও আপনারা দেখেছেন যে একজন প্রধানমন্ত্রীর অজ্ঞতা দেশকে কিভাবে পিছিয়ে দিতে পারে।
তাই আজকে এই 12ই ডিসেম্বর আমরা দেশের 17 কোটি মানুষের কাছে তুলে ধরতে চাই 2008 সালে 12ই ডিসেম্বর ছিল ডিজিটাল বাংলাদেশ রূপকল্প একজন নেতার দেওয়া। 2009 সালে সরকার গঠন করার পর সেই ভিশনটি পরিণত হয়েছিল আওয়ামী লীগ সরকারের। কিন্তু আজকে 12 বছর পর যখন আমাদের 4.5 কোটি ছাত্রছাত্রী প্রযুক্তি ব্যবহার করে এই 9 মাসে তাদের লেখাপড়া অব্যাহত রাখতে পেরেছে, যখন আমাদের প্রশাসনিক কর্মকর্তারা তাদের তৃণমূল থেকে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সকল প্রশাসনিক কার্যক্রম, এই যে 20,000 অফিস এখন অনলাইনে কানেক্টেড সিঙ্গেল ফাইবার অপটিক্যাল কেবলে, 8,500 ই ফাইলে যুক্ত হয়েছে অফিস, 1,33,00,000 ই ফাইল সম্পাদন করে সে নতুন একটা রেকর্ড স্থাপন করেছে। অপরদিকে আমাদের 6.5 লক্ষ আইটি ফ্রিল্যান্সার, আমাদের ই কমার্স, বিপিও, সফটওয়্যার হার্ডওয়্যার খাতে সব মিলিয়ে যে 10 লক্ষ তরুণ তরুণী আইটি সেক্টরে কাজ করছে, তারা আজকে এই ডিজিটাল বাংলাদেশের সুফলটা ভোগ করছে। আমাদের যে সারা বাংলাদেশে 39টি হাইটেক পার্ক নির্মাণ কাজ চলছে, সেখানে ইতিমধ্যেই 5টা হাইটেক পার্ক নির্মাণ কাজ শেষ হয়েছে। সেখানে যে হাজার হাজার ছেলে মেয়ে আজকে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে, তারা কিন্তু ডিজিটাল বাংলাদেশের সুফলটা তারা ভোগ করতে পারছে। এভাবেই আজকে 12 বছর পর ডিজিটাল বাংলাদেশ 17 কোটি মানুষের ভিশনে পরিণত হয়েছে। আজকে ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের 17 কোটি মানুষ ভোগ করছে। তাই আজকে আসুন আমরা এই ডিজিটাল বাংলাদেশের সুফলটা ভোগ করি এবং প্রযুক্তির পজিটিভ ব্যবহারটা করি, যেন অপব্যবহার কেউ না করে সেটার জন্য আমরা চেষ্টা করি। এবং এই প্যান্ডেমিকের সময়ে আমরা যেভাবে নিরাপদ দূরত্ব মেনে প্রযুক্তির ব্যবহার করে সংযুক্ত থেকে সকল কার্যক্রম আমরা সুসম্পন্ন করছি, আগামী দিনেও আমাদের এই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য আমরা প্রত্যেকটা জায়গায় আমরা উদ্ভাবনী শক্তি নিয়ে নতুন নতুন সমাধান নিয়ে এগিয়ে আসি। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস সফলভাবে সকল পর্যায়ে উদযাপনের জন্য যারা সহায়তা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা দেখব ডিজিটাল বাংলাদেশ দিবস 2020-এর উপর নির্মিত একটি অডিও ভিজুয়াল। দম যখন ক্রমশ বন্ধ হয়ে আসে, সময় যখন নতুন চিন্তায় বাঁধা হয়ে দাঁড়ায়, দূরত্বের কবলে কাঁপে মমতা, অপেক্ষার দিন শেষ, আগামীর প্রত্যাশায় সম্ভাবনার দ্বারে আছি তোমারই প্রিয়জন হয়ে, বহুদিন না দেখেও। দূরে থেকে আছি সংযুক্ত, গ্রাম কিংবা শহরে আগে যা ছিল অসম্ভব, ডিজিটাল বাংলাদেশে তার পুরোটাই আজ সম্ভব। Digital Bangladesh. Future is here. ডিজিটাল বাংলাদেশ অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টার ফলাফল। প্রতি বছর ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে
আইসিটি বিভাগ ডিজিটাল বাংলাদেশ গঠনে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ঘোষণা করে আসছে। এবার সময় হলো তাদের নাম ঘোষণার। এবছর সরকারি ও বেসরকারি পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পুরস্কার 2020-এর সাধারণ ও কারিগরি এই দুইটি ক্যাটাগরিতে 15 জন ব্যক্তি, দল, প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। প্রথমেই সরকারি পর্যায়ে বিজয়ীদের নাম ঘোষণা করছি। সরকারি পর্যায়ে সাধারণ ক্যাটাগরিতে ব্যক্তি হিসেবে পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, PAA, বিভাগীয় কমিশনার, ঢাকা। দাপ্তরিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার জন্য TMS, RMS এবং প্রাতিষ্ঠানিক মেমোরি তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের জন্য তিনি এই পুরস্কার গ্রহণ করছেন। প্রযুক্তি অধিদপ্তর, ASM হোসনে মোবারক, প্রোগ্রামার, নরসিংদী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, মোহাম্মদ আবদুল্লাহ বিন সালাম, প্রোগ্রামার, বরগুনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আবদুল্লাহ আল রহমান, প্রোগ্রামার, সিরাজগঞ্জ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, মোহাম্মদ গোলাম মাহবুব, প্রোগ্রামার, নোয়াখালী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম CAMS বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড 2020 পুরস্কার গ্রহণের জন্য জনাব মোহাম্মদ হেলাল হোসেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খুলনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যেসব ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান ডিজিটাল বাংলাদেশ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তাদের সকলকে মঞ্চে এসে গ্রুপ ছবি তোলার জন্য অনুরোধ জানাচ্ছি। যেসব ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান ডিজিটাল বাংলাদেশ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তাদের সকলকে মঞ্চে এসে গ্রুপ ছবি তোলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে দলের ক্ষেত্রে শুধুমাত্র দল প্রধানকে এই গ্রুপ ছবিতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দলের ক্ষেত্রে শুধুমাত্র দল প্রধানকে এই গ্রুপ ছবি তোলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ডিজিটাল বাংলাদেশ পুরস্কার 2020-এর সকল বিজয়ীদের অভিনন্দন। ডিজিটাল বাংলাদেশ জাতির অন্যতম স্বপ্ন, তাই ভিশন 2021 বোঝানোর জন্য ডিজিটাল প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলে থাকি। স্বাধীনতার 50 বছর পরে 2021 সালের মধ্যে আমাদের লক্ষ্য শান্তি, সমৃদ্ধি এবং মর্যাদার সঙ্গে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইসিটি বিষয়ক সম্মানিত উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদের দূরদর্শী নেতৃত্বে আমরা অনেক দূর এগিয়েছি। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিজিটাল বাংলাদেশের 12 বছরের গল্পের একটি অডিও ভিজুয়াল দেখার জন্যে। বুঝতে পারছিলাম আমাদের দেশ আর আগের মতো নেই, কোথায় যেন একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। কল্পনা তো কখনো ভাবতে পারিনি এমন ঘরবন্দি জীবন পার করতে হবে। স্কুল বন্ধ হয়ে যাবে জীবনে কখনো ভাবিনি। স্কুলে না যেতে পারার কারণে এত কষ্ট কখনো অনুভব করিনি। এই বৈশ্বিক পরিস্থিতি দেখে আমরা প্রথম থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই সীমিত জনবল এবং অবকাঠামো নিয়ে এই বিশাল জনশক্তির সেবা প্রদান করা। এই সময় ইন্টারনেটের ব্যবহারের মাত্রা বেড়ে গেল বহুগুণ। এ অবস্থায়
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভেবেছিলাম লকডাউনের সময়টা খুব কঠিন হবে, কিন্তু প্রযুক্তি আর যোগাযোগের মতো বিষয়গুলো আমরা এত দ্রুত ডেভেলপ করে ফেলেছি যে ঘরে বসেই চলছে আমাদের চিকিৎসা পরামর্শ, শিক্ষার নিত্য প্রয়োজনীয় সকল সেবা, এমনকি মানুষের পাশে দাঁড়াতেও পারলাম ঘরে বসেই। যখন টেলিভিশন অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল হলো, তখনকার আনন্দের কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। এবছর জাতির পিতার জন্মশতবর্ষ আমরা উদযাপন করছি উদ্ভাবন এবং প্রযুক্তির সর্বোচ্চ সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে। সেজন্যই দেশব্যাপী ইন্টারনেট কানেক্টিভিটি এবং ইনফ্রাস্ট্রাকচার আগে থেকেই তৈরি ছিল, আর তাই তো কোভিড-19 আমাদের তেমন কোনো ক্ষতিই করতে পারেনি। মূলত অনলাইন সার্ভিস এবং টেলিমেডিসিন সেবার মাধ্যমে আমরা এই মহামারী মোকাবেলা করতে সক্ষম হয়েছি। লকডাউন আজ রাতেই শেষ হচ্ছে। অবশেষে শেষ হলো লকডাউন। জীবন আকাশে দেখা মিলল নতুন এক সূর্যোদয়ের। শুরুটা করেছিল বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। দেশে করোনা ভাইরাস সংক্রমণের সূচনা লগ্নেই গ্রহণ করা হয়েছিল বিজনেস কন্টিনিউটি প্ল্যান। লক্ষ্য ছিল নিরবিচ্ছিন্ন নিরাপদ ইন্টারনেট সেবা, ঘরে বসেই স্বাস্থ্যসেবা, ঘরে বসেই শিক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা সরবরাহ, ঘরে বসেই অনলাইনে সুস্থ বিনোদন। ফলে পৃথিবীর অনেক আধুনিক দেশের তুলনায় বাংলাদেশ পরিকল্পিতভাবে মহামারী মোকাবেলা করতে সক্ষম হয়েছে। দেশ যখন আমার আছে, মাটি যখন আমার আছে, বাংলার সোনার মানুষ যখন আছে, যদি আমরা সোনার ছেলে পয়দা করতে পারি, ইনশাআল্লাহ আমার যে স্বপ্ন সোনার বাংলা তা একদিন হবে। আমি দেখে না যাওয়ার পারি, কিন্তু ইনশাআল্লাহ হবে। প্রযুক্তিগতভাবে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু, গড়তে চেয়েছিলেন তার স্বপ্নের সোনার বাংলা। আর তাই 1973 সালেই আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ITU এর সদস্যপদ গ্রহণ করেন। আর 1975 সালের 14 জুন বেতবুনিয়ায় উদ্বোধন করেন দেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র। ঠিক তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদের উদ্যোগে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 2018 সালের 11 মে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, যা বাংলাদেশ তথা বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের এবং ডিজিটাল বাংলাদেশের পথ চলায় এক মাইলস্টোন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন 2008 সালে। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে, যার ফলশ্রুতিতে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কানেক্টিং বাংলাদেশ, স্কিলড হিউম্যান রিসোর্স, ই-গভর্নেন্স, ইন্ডাস্ট্রি প্রমোশন এই 4টি ক্ষেত্রকে স্তম্ভ হিসেবে বিবেচনা করে কার্যক্রম শুরু হয়। আজকে তার ফল ডিজিটাল বাংলাদেশের যে 4টি স্তম্ভ বিগত 12 বছরে একটি শক্তিশালী ভিত্তির ওপরে দাঁড়িয়ে গেছে এবং এই শক্তিশালী 4টি স্তম্ভের ওপরেই ডিজিটাল বাংলাদেশ আজকে বাস্তবায়িত হয়েছে। আর ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলেই আমরা বিগত 9 মাস আমরা সোশ্যালি ডিস্টেন্সড থাকলেও আমরা ডিজিটালি কানেক্টেড থাকতে পেরেছি। 2018 সালে ঘোষণা করা হয় আমার গ্রাম, আমার শহর, সুশাসন ও তারুণ্যের শক্তি এই 3টি বাতিঘর কেন্দ্রিক উন্নয়ন প্রচেষ্টা। এর ফলে ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্যহ্রাস, ইন্টারনেট ব্যবহারে তথ্য প্রযুক্তি খাতে অবকাঠামো সৃষ্টি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গত কয়েক বছরে দেশের তথ্য প্রযুক্তি উন্নয়নে এক যুগান্তকারী বিপ্লব সংঘটিত হতে থাকে। 2009-এর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেখানে 10 লাখ ছিল, সেখানে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 11 কোটির অধিক। ফাইবার অপটিক্যাল কেবল সংযোগের মাধ্যমে সংযুক্ত 3800 ইউনিয়ন, 18,500টি সরকারি অফিস সহ পুরো দেশ এখন একই নেটওয়ার্কের আওতায়। দেশব্যাপী 6,790টি ডিজিটাল সেন্টারে 13,000-এর অধিক উদ্যোক্তা, যার অর্ধেকই নারী। পরিকল্পনা রয়েছে আরও 10,000 ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার। সরকারি অফিসগুলোতে চালুকৃত ই-নথি ব্যবস্থা সেবা কার্যক্রমকে করেছে গতিশীল।
শুধু করোনা মহামারীর সময় 10 লাখেরও অধিক ই-নথি সম্পন্ন হয়েছে। অপরদিকে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ডিএস এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সাইবার নিরাপত্তা। তরুণদের গড়ে তোলা হচ্ছে দক্ষ মানব সম্পদ হিসাবে। ইতোমধ্যে 5,85,000 জন বেকারকে উপযুক্ত আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলা হয়েছে। বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সারের সংখ্যার দিক থেকে আমরা রয়েছি দ্বিতীয় স্থানে। দেশে এখন প্রায় 6.5 লাখ সক্রিয় ফ্রিল্যান্সার। তাদের পরিচয়ের সুবিধার জন্য প্রদান করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ফ্রিল্যান্সার আইডি। পরিকল্পনা রয়েছে 1 লাখ তরুণকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার। ইতোমধ্যে 10,000-এর অধিক নারীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 2021 সালের মধ্যেই আরও 20 লাখ তরুণের তথ্য প্রযুক্তির পেশায় যুক্ত হবার সুযোগ তৈরি হয়েছে। বিশ্বের প্রায় 60টিরও বেশি দেশে তৈরি সফটওয়্যার ও আইটি সেবা সরবরাহ করছে বাংলাদেশ। যুক্ত করা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানকেও। এখন পর্যন্ত আইটি খাতে রপ্তানি $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যা 11 বছর আগে ছিল মাত্র $26 মিলিয়ন। সুদূর গ্রামের কিংবা চর অঞ্চলের মোবাইল ব্যবহার করতে না পারা মানুষটার কাছেও পৌঁছে গেছে প্রযুক্তির সেবা। ফলে উদ্যমী মানুষটা হয়েছে উদ্যোক্তা, আর তরুণরা করেছে বিশ্বজয়। 4 টায়ার ন্যাশনাল ডাটা সেন্টার প্রকল্পের আওতায় দেশে একটি সমন্বিত ও বিশ্বমানের ডাটা সেন্টার গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের 9টি পৌরসভা ও একটি সিটি কর্পোরেশনে ডিজিটাল মিউনিসিপ্যালিটি সার্ভিস সিস্টেম ডিএমএসএস উন্নয়নের মাধ্যমে শুরু হয়েছে ই-গভ মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। উচ্চ প্রযুক্তি নির্ভর কম্পিউটার ল্যাব স্থাপনের পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের আরও উৎসাহিত করতে বিভিন্ন ধরনের স্টার্টআপ ফান্ড প্রদান করছে সরকার। হাইটেক শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশব্যাপী 39টি হাইটেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করছে। এতে 3 লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে। 2025 সালের মধ্যে বিনিয়োগের লক্ষ্যমাত্রা 2,400 কোটি টাকা নির্ধারণ। ইতোমধ্যে চালুকৃত 5টি পার্কে 120টি প্রতিষ্ঠান 327 কোটি টাকা বিনিয়োগ করেছে এবং তৈরি হয়েছে আইটিতে দক্ষ 13,000-এরও অধিক কর্মসংস্থান। চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতা মোকাবেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইওটি, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন 31টি বিশেষায়িত ল্যাব স্থাপন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হবে। প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ই-সেবা সমূহের মধ্যে ইন্টারঅপারেবিলিটি, সমস্যা দূরীকরণ ও প্রক্রিয়া সহজসাধ্য করার জন্য বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার BNDA তৈরি করা হয়েছে। এবছর আমরা আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম, আত্মত্যাগ এবং সাফল্য আমাদের কোভিড-19-এর চ্যালেঞ্জ মোকাবেলায় যেমন সাহস যোগায়, তেমনি সংকটের উত্তরণ ঘটিয়ে নতুন দিনের আশার সঞ্চার করে। ভিশন 2021 বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এখন 2041 সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে গড়ে ওঠার পরিকল্পনা বাস্তবায়ন করছে। সম্ভাবনাময় আগামী গড়ে উঠছে প্রযুক্তির যথাযথ ব্যবহারের মধ্য দিয়ে। এই পথ চলায় কৃতজ্ঞতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যিনি আমাদের স্বাধীন দেশ দিয়েছিলেন। কৃতজ্ঞতা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ও আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদের প্রতি, যার যোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডিজিটাল বাংলাদেশের পথ চলায় রাখছে পথ প্রদর্শকের ভূমিকা। 10 বছর আগে আমরা একটি পরিকল্পনা দিয়েছিলাম ভিশন 2021। সেই 2021-এর আগেই আমরা 2021 সালের আগেই সেই স্বপ্ন আমরা পূরণ করে ফেলেছি। এখন আমরা আগামী স্বপ্ন দেখছি 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সম্মানিত সুধী, এখন সেই মাহেন্দ্রক্ষণ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদে
উদ্বোধনী বক্তৃতার রেকর্ডকৃত ভিডিওটি সম্প্রচারের অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব এ.কে.এম. রহমতুল্লাহ এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব এন.এম. জিয়াউল আলম, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, ডিজিটাল বাংলাদেশ দিবস 2020 এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিজয়ের মাস ডিসেম্বরের সশ্রদ্ধ স্মৃতি স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত হয় স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের সংগঠক, সমর্থক, বিদেশি বন্ধু, যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের জনগণকে, যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সম্মানিত সুধীমণ্ডলী, তথ্য প্রযুক্তি খাতের অর্জন এবং ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের মাঝে উপস্থাপন ও প্রচারের লক্ষ্যে দেশব্যাপী প্রতি বছর 12 ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হচ্ছে। এবারের ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রতিপাদ্য, যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত, বর্তমান প্রেক্ষাপটে যথার্থ হয়েছে বলে আমি মনে করি। মুজিব শতবর্ষে দাঁড়িয়ে আমাদের একই সাথে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। দুনিয়া বদলে দেওয়া করোনা মহামারী মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনীতি সচল রাখতে সরকার নিরলস প্রয়াস চালাচ্ছে। তথ্য প্রযুক্তির কল্যাণে করোনা মহামারীর এই কঠিন সময়ে দূরে থেকেও আমরা পরস্পর সংযুক্ত থাকতে পারছি। কমে আসছে গ্রাম শহরের দূরত্ব। তাই আজকের এই সময়ে চতুর্থবারের মতো ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপনের এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে। সম্মানিত সুধীমণ্ডলী, আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সূচকে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা। এই স্বপ্ন পূরণে সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষকে একই সাথে সংযুক্ত করতে পেরেছে। তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, ই গভর্নেন্স প্রতিষ্ঠা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি শিল্পের বিকাশ, এই 4 স্তম্ভের উপর ভিত্তি করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাশিদ ডিজিটাল ল্যাব স্থাপন ও ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্য হ্রাস ও দেশের 18,434টি সরকারি প্রতিষ্ঠান ও 3,800 ইউনিয়নে ফাইবার অপটিক কেবল স্থাপনের মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি প্রদান সহ তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে 9টি বিদেশি ভাষা শিক্ষার জন্য তৈরি করা হয়েছে ভাষাগুরু অ্যাপ। সম্মানিত সুধীমণ্ডলী, সারা দেশে ডিজিটাল ভূমি সেবার আওতায় 487টি উপজেলায় প্রায় 15 লাখ ই-মিউটেশন নিষ্পত্তি হয়েছে। দেশের প্রতিটি মানুষকে তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসার লক্ষ্যে সারা দেশে 6,686টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে 13,000-এর অধিক উদ্যোক্তা তৈরি করা হয়েছে, যার অর্ধেকই নারী। ক্রমান্বয়ে আরও 10,000 ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এতে স্থানীয় পর্যায়ে যেমন উদ্যোক্তা তৈরি হবে, পাশাপাশি সুযোগ সৃষ্টি হবে কর্মসংস্থানের। এছাড়া সারা দেশে 39টি হাইটেক পার্ক নির্মাণের পাশাপাশি 64 জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজও
এগিয়ে যাচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, ফ্রন্টিয়ার টেকনোলজিতে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে 100টি বিশ্ববিদ্যালয়ে বিশ্বসাহিত্য ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগের মধ্যে 27টি ল্যাব স্থাপন এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক 2টি ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়েছে। সরকারি তথ্যের সুরক্ষা ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্তের জন্য ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং সাইবার ডিফেন্স প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা হয়েছে, যা ইতিমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ডিজিটাল অপরাধ সংক্রান্ত মামলা তদন্তের সুবিধার্থে আলামত সংরক্ষণ ও অনলাইনে অপরাধী তাৎক্ষণিকভাবে শনাক্তকরণের লক্ষ্যে ডিজিটাল এভিডেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড রিপোর্টিং সিস্টেম চালু করা হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, তথ্য প্রযুক্তির বিকাশের ফলে আমাদের সামনে নূতন এক শিল্প বিপ্লবের সুযোগ তৈরি হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় মানব সম্পদ উন্নয়নেও অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। ই লার্নিং প্ল্যাটফর্ম মুক্ত পাঠে করোনা বিষয়ক 10টি ই লার্নিং কোর্সে প্রায় 4 লক্ষ প্রশিক্ষণার্থী অনলাইন কোর্সে অংশগ্রহণ করেছেন এবং প্রায় 50,000 চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন। তরুণদের উদ্ভাবনী শক্তির বিকাশে স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে 2500 এর বেশি স্টার্ট আপ রয়েছে, যাদের মাধ্যমে দেশে 300 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এসেছে এবং প্রায় 15 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। প্রিয় সুধীমণ্ডলী, 2021 সালের মধ্যে প্রায় 3000 সরকারি সেবাকে ডিজিটালাইজড করার উদ্যোগ হতে ইতিমধ্যে 964টি সেবা ডিজিটাল সেবায় রূপান্তর করা হয়েছে এবং আরও 1086টি সেবা রূপান্তরের কাজ চলমান রয়েছে। মাই গভর্নমেন্ট প্ল্যাটফর্মে সরকারি দপ্তরে 330টি সেবা প্রদান করা হচ্ছে। জাতীয় তথ্য বাতায়নে 51,000 সরকারি অফিস এবং 85 লক্ষ প্রয়োজনীয় কন্টেন্ট সংযুক্ত আছে। সম্মানিত সুধীমণ্ডলী, করোনাকালে সারা দেশে ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় 72 লক্ষাধিক পণ্য ক্রয় বিক্রয় হয়েছে। সারা দেশে কোভিড-19 মোকাবিলায় গৃহীত বিভিন্ন উদ্যোগ, মনিটরিং এবং সেবা প্রক্রিয়া জোরদার করতে 10টিরও অধিক ড্যাশবোর্ড এবং করোনা ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। এই উদ্যোগগুলোর ফলে একদিকে যেমন রক্ষা করা গেছে অমূল্য জীবন, আর একদিকে চালু রাখা গেছে সরকারের কর্মকাণ্ড। ফলে দ্রুততার সাথে দেশকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আনার কাজ শুরু করা সম্ভব হয়েছে। সম্মানিত সুধী, প্রযুক্তি হচ্ছে উন্নয়নের বাহন। তথ্য প্রযুক্তি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার। এর ফলে বিশ্বব্যাপী উন্নয়ন ও অগ্রগতির অপার সম্ভাবনার পাশাপাশি বহুমুখী চ্যালেঞ্জেরও সৃষ্টি হয়েছে। নতুন নতুন আবিষ্কারের ফলে প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে, এমনকি অনেক প্রযুক্তি অচল হয়ে যাচ্ছে। তাই ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের কাছে ফলপ্রসূভাবে পৌঁছে দিতে হলে আমাদেরকে নতুন ও পরিবর্তিত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। অনুকরণের পরিবর্তে উদ্ভাবনে আমাদেরকে মনোযোগী হতে হবে। তথ্য প্রযুক্তির ফলে সৃষ্ট সকল সুযোগকে যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি এর অপব্যবহার রোধে সক্ষমতা অর্জন করতে হবে। বুদ্ধিমত্তা ও নূতন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতার দিক থেকে আমাদের যুব সমাজ যথেষ্ট দক্ষ ও উদ্যোগী। তাই তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া গেলে এরাই দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। আমাদের দেশে প্রাইভেট সেক্টর এখন যথেষ্ট শক্তিশালী ও বিস্তৃত। তাই আমি আশা করব সরকারের পাশাপাশি বেসরকারি খাত তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। সম্মানিত সুধী, মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের কাছে ডিজিটাল পদ্ধতিতে
তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মুজিব বর্ষের ওয়েবসাইট তৈরি, ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত স্থানসমূহের আর্কাইভ তৈরি সহ বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের হোলোগ্রাফিক প্রজেকশন প্রতিষ্ঠা করা হয়েছে। 6 দফা হতে স্বাধীনতা, অডিও বুক, অডিও ভিজুয়াল, তথ্যচিত্র, টাইমলাইন, বঙ্গবন্ধু উক্তি ও ডিজিটাল কার্ড সরবরাহ সহ ডিজিটাল মিডিয়ার প্রচার করা হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মুজিব শীর্ষক কার্যক্রমের মাধ্যমে শর্ট ফিল্ম ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রুজনামচা বই দুটির অডিও বুক ও অ্যাপ নির্মাণ ও প্রচার, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ঘনিষ্ঠ 10টি বিষয়ে অ্যানিমেশন ভিডিও নির্মাণ ও প্রচার এবং বঙ্গবন্ধু ব্লগ, নিউজ ফিচার, বঙ্গবন্ধু এই দিনে সংক্রান্ত প্রচার কার্যক্রম চলমান রয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, তথ্য প্রযুক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগানোর সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিগত বছরগুলোর ন্যায় 2020 সালেও বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। বিগত বছরে তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান পুরস্কৃত হয়েছেন, আমি তাদেরকে উষ্ণ অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছি। আমি আশা করি আপনাদের এই অর্জন আপনাদেরকে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নে আরও উৎসাহ যোগাবে। এছাড়া অন্যান্য উদ্যোক্তাদেরও সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে সাহস যোগাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর একটা যুগ সন্ধিক্ষণ হচ্ছে 2021 সাল। এই যুগ সন্ধিক্ষণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে আমাদের নিরলস প্রয়াস চালাতে হবে। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠনে সফলতার পথ ধরে আমরা 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের পথে আরও সাহস ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারব, এই প্রত্যাশা রেখে আমি ডিজিটাল বাংলাদেশ দিবস 2020-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা। সম্মানিত সুধী, আমরা এখন উপভোগ করব শিশু শিল্পীদের অভিনীত ডিজিটাল বাংলাদেশ দিবসের একটি বিশেষ নাটিকা। আমাদের সম্মানিত বিশেষ অতিথিদের অনুরোধ করব দর্শক সারিতে তাদের নিজ নিজ আসন গ্রহণের জন্য। ধন্যবাদ। শিশু শিল্পীদের অভিনীত ডিজিটাল বাংলাদেশ দিবসের একটি বিশেষ নাটিকা।
আমি করোনা, তোমাদের সকলের যন্ত্রণা। যদি চাও বাঁচতে, বন্দি হও ঘরেতে। এখন থেকে কেউ খেলবে না, কারো সাথে কেউ মিশবে না, পড়াশোনা আর না, ঘুরতে যাওয়া চলবে না, নয়তো ছুঁয়ে দিলাম, ছুঁয়ে দিলাম, ছুঁয়ে দিলাম, ছুঁয়ে দিলাম। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে। এ আমাদের কি হলো? কি করে এখন আমরা বন্ধুদের সাথে মিশবো? বন্ধুদের কোনো খোঁজ নেই, বাড়ি বাড়ি আর খেলা নেই। আর কতদিন এভাবে? স্কুল কবে খুলবে? সারাক্ষণ শুধু বোর লাগে, উপায় এখন কি হবে? এত ভাবছো কেন তোমরা? আমি জমাবো মামলা। তোমাদের এই দূরত্ব আমি করব সংযুক্ত। ওপেন ইউর ডিভাইস, দুঃখ মিনিমাইজ। কেমন আছো বন্ধুরা? খুব ভালো না, কিন্তু তোমাদেরকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগছে। চলো চলো গেম খেলি সকলে। কি গেম? আর কারা কারা খেলবে? দাবা? না 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 না, লুডো লুডো। লুডো 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 লুডো। এ কি হলো? দূরে থেকেও সবাই সংযুক্ত? হ্যাঁ, উফ, এবার তবে অপেক্ষায় থাকা। কি করে স্কুলে যায়, কেমন করে চালু রাখে পড়াশোনার চাকা। আড্ডা আর খেলাধুলা তো হলো যথেষ্ট, কিন্তু পড়াশোনা যে দিনে দিনে হচ্ছে নষ্ট। ঠিকই বলেছো তুমি, কিন্তু কি করা যায়? চলো আরেকটু ভাবি। এইবার এসেছে আসল পয়েন্টে। ভাবো এবার কি করবে? যদি বেরো ঘর থেকে, হামলে পড়বো একেবারে। ঘরের মধ্যে বসে আমাকে দেবে ফাঁকি? আর হবে না, আর হবে না। খাপটি মেরে বসে স্কুলে যাবার পথে ছুঁয়ে দেব, ছুঁয়ে দেব। স্কুল খুলেছে! আমি রেডি, আমি রেডি, আমি রেডি, আমি রেডি, আমি রেডি। এদের দেখি কোনোভাবেই আটকানো যায় না। সবাই সবই করছে মন মতো। কোথায় ভাবলাম ঘরবন্দি করে পাঠাবো দূরে দূরে, তাও সবাই এলো কাছাকাছি। না, অন্য কিছু ভাবতে হবে। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি আপা। এখন থেকে আমরা নিয়মিত অনলাইনে ক্লাস করব। হুররে! এরা দেখি সবাই আমাকে হতাশ করলো। ঘরে বন্দি থাকলো, আবার যখন বাইরে এলো সাথে ঠিকই মাস্ক গ্লোভস নিয়ে এলো। না, এখানে আর হলো না। ভ্যাকসিনও আসি। আমি এবার বাংলাদেশ ছাড়ি। এই যে নাকানি চুবানি, আমাদের আছে প্রযুক্তি। আর আমরা জানি তোমাকে মোকাবেলায় কি করা জরুরি। তাই বলে ভেবো না আমি নেই, হাঁ হয়ে যাচ্ছি। আমি না থেকেও আছি। যখনই একটু অসাবধান, তখনই এই করোনা হাজির। মনে রেখো, আমরা বাঙালি জাতি, তোমার মতন মহামারী একটু সচেতন হলেই হয়ে যাবে পানি। আরো আসছে ভ্যাকসিন। সচেতনতা শুরু থেকেই আছে, আর স্বাস্থ্যবিধিও মেনে চলি। এটা হলো ডিজিটাল বাংলাদেশ। প্রযুক্তির ব্যবহার অশেষ। মহামারীর জয় কোনোভাবেই অসম্ভব নয়।
আমাদের ক্ষুদে অভিনয় শিল্পীদের জন্য একটি করতালি চাইছি। এখন আমরা ডিজিটাল বাংলাদেশ দিবস 2020 সম্পর্কিত লেজার শো দেখব। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।